নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম, তোমাদের সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহ শিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা। আজ আমরা পড়ব গণিতের নবম শ্রেণীর 16 এবং 18 নম্বর অধ্যায়, অর্থাৎ বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা পড়ছি বৃত্তের পরিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নাবলী। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বৃত্তের পরিধি কি। বৃত্ত আর পরিধি কি একই অর্থ না ভিন্ন অর্থ? তার জন্য আমরা একটা ছবিতে যাচ্ছি। দেখো, আমরা একটি বৃত্ত এঁকেছি। আমরা জানি যে বৃত্তটা কি। বৃত্ত কি? এটা একটি বক্ররেখা। বক্ররেখা কিন্তু একটি নিয়ম অনুযায়ী চলে, কি একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান। এভাবে একটা বক্ররেখা একটা সমতলে আছে। তাহলে এই যে বক্ররেখা, এইটাই হচ্ছে বৃত্ত। ঠিক আছে, তাহলে পরিধি কি জানতে হবে। এবার দেখো, আমি যদি আমার হাতে একটি তার আছে, ঠিক আছে, আমি যদি এটা দিয়ে একটা বৃত্ত তৈরি করেছি, এটা সমতলে থাকবে, এখানে যেমন আছে, এই তারটা দিয়ে তৈরি করেছি। এবার এই তারটা আমি খুলে ফেললাম, তাহলে তারের একটি দৈর্ঘ্য হবে। ঠিক আছে, এই দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিধি, যাকে আমরা ইংরেজিতে বলবো সার্কামফারেন্স অফ এ সার্কেল। তাহলে বোঝা গেল যে বৃত্ত এবং পরিধি কিন্তু একই অর্থ বহন করে না। বৃত্ত হচ্ছে বক্ররেখাটি, তার দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ এই তারটি যখন আমি খুলে ফেলেছি, এটাকে আমরা স্কেল দিয়ে মেপেছি। ঠিক আছে, আমাদের কাছে স্কেলও আছে, আমরা স্কেল দিয়েও মাপতে পারবো। ঠিক আছে, স্কেল দিয়ে মাপতে পারবো, একবার না হলে দ্বিতীয়বার মাপবো। তাহলে এই যে দৈর্ঘ্য, এটাকে বলা হবে সেই বৃত্তের পরিধি, সার্কামফারেন্স অফ এ সার্কেল। ঠিক আছে, এইবার যে ভুলটা আমাদের সচরাচর হয়, ধরো এখানে একটা বিন্দু আছে, এর উপরে একটা বিন্দু আছে, ঠিক আছে, এখানটা একটা বিন্দু আছে। তাহলে বিন্দুটি কি পরিধির উপর আছে না বৃত্তের উপরে আছে? ঠিক আছে, আমি বলতে পারি পরিধির উপরে আছে। ধরো আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব ঠিক 1 কিলোমিটার। যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাই আমার বিদ্যালয়ের দিকে, তার নাম হচ্ছে স্টেশন রোড। তাহলে আমি যখন রাস্তার উপরে আসছি, তখন আমি কি বলবো? আমি কি 1 কিলোমিটারের উপরে আছি না আমি স্টেশন রোডের উপরে আছি? নিশ্চিতভাবে স্টেশন রোডের উপরে আছি, 1 কিলোমিটারের উপরে নেই। তাহলে কোনো বিন্দু যদি একটি বৃত্তের উপরে থাকে, সে বৃত্তের উপরে বিন্দু, অর্থাৎ বাংলায় আমরা গাণিতিক ভাষায় বলবো বৃত্তস্থ বিন্দু, পয়েন্ট অন দ্য সার্কেল। তাহলে পরিষ্কার হলো, পরিধির উপর বিন্দু হতে পারে না, পরিধিস্থ বিন্দু এই কথাটি তাহলে সঠিক নয়, বৃত্তস্থ বিন্দু। আচ্ছা, এবার কি হলো, এই যে বিন্দুটা থেকে দূরত্ব সর্বদা সমান এই বক্ররেখাটির, অর্থাৎ বৃত্তটির, তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। যদিও আমরা একটু নিজে থেকে 5-6 এগুলো পড়ে এসেছি, কিন্তু এগুলো আবার আলোচনার আমাদের দরকার আছে, এই জন্য আমরা আবার একবার আলোচনা করে নিচ্ছি। এটা কেন্দ্র, ইংরেজিতে একে বলা হয় সেন্টার অফ দ্য সার্কেল, বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যে দূরত্ব বা সংযোজক রেখাংশ, ঠিক আছে, তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য সার্কেল। হলো, এবার কেন্দ্র দিয়ে যে এটি আছে, দেখো, বা তুমি এটা আগে পড়ে নাও, বৃত্তের যে কোনো অংশ যেটাকে লাল রং দিয়ে চিহ্নিত করা আছে, এটা হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, আর্ক, ARC, আর্ক অফ দ্য সার্কেল, অ্যান আর্ক অফ এ সার্কেল। তাহলে বৃত্তচাপ, বৃত্তের অংশ হচ্ছে বৃত্তচাপ। বৃত্তের উপরে যে কোনো বিন্দু নিয়ে সংযোজক রেখাংশ, এটা তাকে বলা হবে জ্যা, ইংরেজিতে বলা হবে কর্ড অফ দ্য সার্কেল, কর্ড অফ দ্য সার্কেল। এইটা দেখো, ব্যাসার্ধের দ্বিগুণ কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই জ্যাটি কেন্দ্র দিয়ে গেছে, এটাকে বলা হবে বৃত্তের ব্যাস, ডায়ামিটার অফ দ্য সার্কেল। তাহলে আমরা এর আগেও পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছি যে সবচেয়ে বড় যে জ্যা, সবচেয়ে বড় কর্ডটি, সেটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল বা বৃত্তের ব্যাস। তাহলে বোঝা গেল। এইবার তুমি দেখো, আমরা আবার একটু পুরনো ছবিতে চলে এসেছি। তাহলে আমরা কি করব, আমরা দেখো এখানে বিভিন্ন বৃত্ত এঁকেছি, বিভিন্ন ব্যাসার্ধের বা বিভিন্ন ব্যাসেরও বলতে পারো, বৃত্ত এঁকেছি, কোনটি ছোট কোনটি বড় আমরা এঁকেছি। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা যে পরিধি, অর্থাৎ বৃত্তের দৈর্ঘ্য, পরিধির দৈর্ঘ্য কথাটি আমরা বলবো না। পরিধি কথাটার অর্থই হচ্ছে বৃত্ত যে আছে বক্ররেখা, তার দৈর্ঘ্য। আমরা প্রথমে
যেটা এঁকেছি আমরা সেটাকে মাপলাম, অর্থাৎ পরিধির আমরা বার করতে পারলাম, তাকে ধরো আমি সি দিয়ে চিহ্নিত করলাম, সি দিয়ে। কেন সি দিয়ে লিখলাম? সার্কামফারেন্স অফ এ সার্কেল, এই জন্য ওটাকে আমরা সি দিয়ে লিখেছি। সি বলতে বোঝাবে বৃত্তের পরিধি, বৃত্তের দৈর্ঘ্য, সেটাকে পরিধি বলবো। পরিধির দৈর্ঘ্য এই কথাটি আমরা বলবো না, কারণ এই কথাটি কোনো সঠিক অর্থ বহন করে না। এটাকে আমরা কেন্দ্র, এটাকে আমরা ইংরেজিতে বলবো সেন্টার, যেটাকে আমরা ও চিহ্ন দিয়ে লিখলাম, জিরো নয় ও চিহ্ন দিয়ে লিখেছি। তাহলে এইটা এই জ্যাটি এই কটটি কেন্দ্রগামী, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্যাস, সে ব্যাসটিকে আমরা আবার স্কেল দিয়ে বা কোনো মাপনি ফিতে দিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে এটাকে মাপলাম, ঠিক আছে। এইবার তোমার ব্যাসার্ধ যদি আর চিহ্ন দিয়ে লিখি, কেন আর চিহ্ন দিয়ে লিখবো? কারণ ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস, রেডিয়াস, ঠিক আছে। ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস, এই জন্য এটাকে ছোট হাতের আর বা ক্যাপিটাল আর যে কোনো একটা দিয়ে আমরা লিখতে পারি। ডায়ামিটারকে আমরা ডি দিয়ে চিহ্নিত করব, কেন ব্যাসের যে ইংরেজি সেটা হচ্ছে ডায়ামিটার, এই জন্য ডি দিয়ে চিহ্নিত করব। আমরা এইটার ব্যাসটাকে মাপলাম, ডি দিয়ে লিখলাম, ঠিক আছে। এই ক্ষেত্রেও এই যে দেখছো পরিধি, এটাকে আমরা পরিমাপ করলাম, আর সাথে এই যে ব্যাসার্ধ এই ব্যাস সেটাকেও লিখলাম। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে আমরা সি বাই ডি এটাকে পরিমাপ করলাম। তোমরা নিজেরা করতে পারো, বিভিন্ন বৃত্ত তৈরি করে, ঠিক আছে, তার ব্যাসার্ধ বা ব্যাস এবং তার পরিধি নির্ণয় করে মেজারমেন্ট ফিতে, যে ফিতে আছে সেটা দিয়ে, অথবা একটা আমরা এরকম তার দিয়ে বার করে তারপরে সেটা স্কেল দিয়ে মেপে নেব। সেটা আমরা সি বাই ডি বার করলাম। সি কি? সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, বৃত্তের পরিধি, আর ডি কি? ডায়ামিটার অফ দ্য সার্কেল, অর্থাৎ বৃত্তের ব্যাস, ঠিক আছে, মাপলাম। এবং দেখবে এই মাপটি প্রতিবারই 3.14 বা 3.1 বা 3.15, ঠিক আছে, বা 3.149 এরকম এরকম মান আসছে। তাহলে তুমি দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে মান যাচ্ছে, কি 3.1, 3.14, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ভগ্নাংশ করি, সেটা অনেকটাই 22/7, ঠিক আছে, বা আমরা ইংরেজিতে লিখি 22/7, এর কাছাকাছি হবে। 22/7 যে হবে এমন কোনো অর্থ নেই, 22/7 এর কাছাকাছি হবে। হলো, এটাকে আমরা একটা দেখো সিম্বল দিয়ে চিহ্নিত করি, কি সেটাকে বলে পাই। এই যে পাই, আমরা আবার দেখাচ্ছি, দেখো এটাকে বলে পাই, আমরা লিখে দিচ্ছি, এবং ইংরেজিতে PI, পাই, 22/7, একে পাই চিহ্ন দ্বারা আমরা লিখলাম। তাহলে পাই হচ্ছে অনাবৃত, ঠিক আছে, দশমিক সংখ্যা। হলো, ইংরেজিতে বলবো নন টার্মিনেটিং নন রেকারিং ডেসিমাল নাম্বার, নন টার্মিনেটিং নন রেকারিং ডেসিমাল নাম্বার হয়ে গেল। তাহলে এটা হলো অনাবৃত অসীম দশমিক সংখ্যা, পাই হলো, অর্থাৎ পুনরাবৃত্ত হবে না, দশমিকের পরের সংখ্যাগুলো পুনরাবৃত্ত হবে না। তাহলে আমরা কিছুটা পরিধি সংক্রান্ত ব্যাপারে একটা মান পেয়েছি, যাকে আমরা পাই দিয়ে লিখেছি, সেটা 3.14 বা 22/7 ভগ্নাংশে লিখতে পারি। তাহলে আমি যদি শুধু তোমায় পাই লিখি, যেটা আমরা ভুল করি, এটা কিন্তু তাহলে কি হলো? অমূলদ সংখ্যা হলো, ঠিক আছে, দেখো। আর যদি 22/7 লিখি, তাহলে কিন্তু এটি একটি মূলদ সংখ্যা। কিন্তু পাই লিখি, পাই হচ্ছে দেখো অনাবৃত্ত, ঠিক আছে, অসীম দশমিক সংখ্যা। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের সিটা কি? সি বাই ডি, এটাকে আমি লিখলাম পাই, পেয়ে গেছি পাই। তাহলে সি ইকুয়ালস টু পাই, পাই ডি অথবা 2πr। কেন 2πr? 2πr আর কি? বৃত্তের ব্যাসার্ধ। ডি কি? আর এর দ্বিগুণ 2r। তাহলে ডি এর জায়গায় 2r লিখেছি, 2πr। আর ইউনিট যা হবে, ইউনিট ডেসিমিটার হলে ডেসিমিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, আমরা একক প্রশ্ন অনুযায়ী বসিয়ে দেবো। তাহলে আমরা একটা কি জানতে পারলাম, যে
বৃত্তের যে পরিধি সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। পায়ের মান 22/7 হতে পারে, 3.14 হতে পারে, কি বসাবো, কিন্তু সেটা প্রশ্নে দেওয়া থাকবে যে পাই সমান 22/7 ধরে নাও, অথবা টেক পাই ইকুয়ালস টু 3.14 এটসেট্রা। তাহলে আমাদের অসুবিধা নেই, আমরা প্রশ্ন থেকে বুঝে যাবো। তখন 2πr। যদি ব্যাস থাকে তাহলে আমাদের ব্যাসার্ধ বার করার দরকার নেই, ডায়ামিটার থাকলে রেডিয়াস বার করার দরকার নেই, কেন পাই ডি লিখে দেবো, ডি কি ডায়ামিটার, আর একক যা হয় সেটা আমরা লিখে দেব। তাহলে আমরা এবার দেখো বোঝা গেল এই ব্যাপারটা। এবং আমরা ব্যাসার্ধ কি, কেন্দ্র সেন্টার কি, ব্যাস ডায়ামিটার কি, কট কি, বৃত্তচাপ অর্থাৎ আর্ক কি। এবার আমরা শিখবো আর্কও কিভাবে, আর্কের যে দৈর্ঘ্য সেটাও কিভাবে বার করব, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বার করব সেটাও আমরা পরবর্তী জায়গায় শিখতে যাচ্ছি। এবার দেখো আমরা কতগুলো বৃত্ত এঁকেছি এবং তার প্রতিটির পরিধি, যেটাকে আমরা সি দিয়ে লিখেছি, সেটা দিয়েছি এবং তার ব্যাসের মান দিয়েছি। কেউ আমরা একটু দেখে নিই। দেখো 1 নম্বর যে বৃত্তটি সার্কেলটি আছে তার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার এবং তার সি অর্থাৎ পরিধি হচ্ছে 15.7 সেন্টিমিটার, 15.7 সেন্টিমিটার। দ্বিতীয়টায় দেখো 10 ইঞ্চি হচ্ছে তার ব্যাস এবং পরিধি সার্কামফারেন্স হচ্ছে 31.4। ঠিক আছে। এবার তৃতীয়টা দেখো 3 ফিট এবং পরিধি হচ্ছে 9.4 ফিট। এবার নম্বর হচ্ছে 4, কত 2 ইয়ার্ড, ওয়াইডি ইয়ার্ড অর্থাৎ গজ হলো, আর সি হচ্ছে 6.3 ইয়ার্ড। 5 নম্বর দেখো এটা 8 ইঞ্চ 8 ইঞ্চি এবং পরিধি হচ্ছে 25.1 ইঞ্চ। ঠিক আছে। ষষ্ঠ দেখো 6 ফিট 6 ফিট এবং পরিধি কত 18.8 ফিট। এটা 7 নম্বর ছবি দেখো ব্যাস কত 9 সেন্টিমিটার এবং সি কত, সি অর্থাৎ পরিধি 28.3 সেন্টিমিটার। ছবি নম্বর 8 16 ফিট, পরিধি কত 50.3 50.3 ফিট। 9 নম্বর ছবি দেখো 12 ইঞ্চি কি ব্যাস এবং ডায়ামিটার এবং সি অর্থাৎ পরিধি কত 37.7 ইঞ্চ। 10 নম্বর ছবি দেখো ব্যাস কত 11 ইয়ার্ড 11 গজ আর সি অর্থাৎ পরিধি কত 34.6 ইয়ার্ড। 11 নম্বর ছবি দেখো 20 ইঞ্চি ব্যাস এবং সি পরিধি কত 62.8 ইঞ্চ। 12 14 ফিট ব্যাস এবং সি কত 44 ফিট। তাহলে আমরা কি করব, এগুলো আমরা কেন দিলাম, তোমাদের কাজ হচ্ছে আমরা যে বিভিন্ন পরিধি অর্থাৎ সার্কামফারেন্স এবং ব্যাস দিয়েছি C/D এই অনুপাতটা করব আর আমরা দেখব সত্যি ওটা 3.14 বা ওর কাছাকাছি হচ্ছে কি, অর্থাৎ ভাগ্যাংশে 22/7 22/7 হচ্ছে। এটা তোমাদের প্রথম কাজ হলো আজকে। দেখো দুটো অ্যানিমেশন দেখব এবং আলোচনা করব। এবার আমরা পরিধি সংক্রান্ত সূত্রটা দেখলাম। এবার আমরা দেখব চাকা যে ঘোরে, হুইল যে রেভলিউশন হয় সেটা কতবার ঘোরে, তার কি কোনো নিয়ম আছে। দেখো এইটা যদি কোনো বৃত্তের পরিধি হয়, আমার হাতে যে তারটি আছে সেটি হচ্ছে একটি বৃত্তের পরিধি, এটা দিয়ে আমরা একটা বৃত্ত বানিয়েছিলাম এবং ঘোরার ফলে পরিধি। তাহলে সেই চাকার এটা পরিধি, চাকাটি ঠিক এই দূরত্বই যাবে। ঠিক আছে, চাকাটি ঠিক এই দূরত্বই যাবে। এটা যদি 2 মিটার হয় তাহলে চাকার পরিধি 2 মিটার। তাহলে চাকাটি একবার পূর্ণ পাক দিলে, ঠিক আছে, 1 কমপ্লিট রেভলিউশনে ঠিক 2 মিটারই যাবে। এবার আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে সেটা আরো ভালো করে বুঝে নিচ্ছি, দেখে নাও একবার। দেখো পুরো পরিধিটা কিভাবে যাচ্ছে দেখে নাও। এই দেখো এইটা হচ্ছে যেটা আমরা তার দিয়ে দেখালাম, সেটা একটা চিত্র দিয়ে দেখানো হয়েছে, দেখে নাও। পুরো একবার পরিধি অর্থাৎ একবার সম্পূর্ণ পাক হলে চাকা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আরেকবার বলছি, চাকার যেটা পরিধি, চাকা একবার পূর্ণ পাক দিলে সেটি নিজের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এরপরে আমরা আরেকটা ভিডিও দেখব, তাতে একটা চাকা নিয়ে এসে আমরা দেখব যে সত্যি কি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে এবং পূর্ণ পাক বা কমপ্লিট রিভলিউশন বলতে ঠিক কি বোঝায়, ঠিক পরের ভিডিওতে আমরা দেখতে পাবো।
এবার দেখো চাকাটি এ থেকে শুরু হলো, পূর্ণ পাক হলো, দেখো পূর্ণ পাকে বিতে গেল, তাহলে এ বিটা হচ্ছে চাকার যে পরিধি তার সমান দৈর্ঘ্য। এবার সিতে গেল, দেখো তাহলে কটা পূর্ণ পাক হলো, একটা দুটো তিনটে পূর্ণ পাক হলো। আবার দেখো এ, এবার এখান থেকে শুরু হয়ে গেল, দেখে নাও এবার চাকা যাচ্ছে, ওই লাল দাগটি খেয়াল করো, পূর্ণ পাক। এবার যেখানে শেষ হবে এই এখানে আসলো, পূর্ণ পাক হলো। তাহলে ওয়ান রেভলিউশন হচ্ছে পরিধি। দেখো দুবার ঘুরলো তাহলে পরিধি দ্বিগুণ দূরত্ব, তিনবার ঘুরলো তাহলে পরিধি তিন গুণ দূরত্ব। আরেকবার দেখে নাও, লাল দাগটি দিয়ে আমরা পূর্ণ পাকটা বোঝাতে চাইছি, অবশ্য পাক বলতে পূর্ণ পাকই বোঝাবে, রেভলিউশন বলতে কমপ্লিট রেভলিউশন বোঝাবে। দেখো এ বি দূরত্ব হচ্ছে একটা সার্কামফারেন্স, অর্থাৎ একবার পরিধি। দেখো এবার দ্বিগুণ পরিধির দূরত্ব অতিক্রম করলো। এবার চাকাটি দেখো তিনবার পূর্ণ পাক দিল, অর্থাৎ তিনবার সে তার পরিধির সমান দূরত্ব করলো, পরিধি গুণ 3। এবার দেখে নাও আরেকবার, এটা ভালো করে বোঝো, পূর্ণ পাক, এই একবার পূর্ণ পাক হলো চাকাটির, তাহলে পরিধির সমান একটি পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো। দুবার পূর্ণ পাক হচ্ছে টু সার্কামফারেন্স, পরিধির দ্বিগুণ দূরত্ব। এবার তিনটে, অর্থাৎ তিনটে পূর্ণ পাক, মানে পরিধির যদি 10 মিটার হয় তাহলে 3 ইন্টু 10 মিটার অর্থাৎ 30 মিটার দূরত্ব সে অতিক্রম করলো। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম অ্যানিমেশনের সাহায্যে, যে চাকাটি যদি একটি পাক দেয়, পাক বলতে পূর্ণ পাকই বোঝাবে, একটি রিভলিউশন, যার সার্কামফারেন্স অর্থাৎ পরিধি, সেই দূরত্বটা সে অতিক্রম করবে। এবার আমরা গণিতগুলোতে যাচ্ছি, দেখে নাও। এবার পায়ের মান, যেটা আমরা পাই বলছিলাম, পাই আমরা কি বললাম, যে অসীম অনাবৃত অম্লর সংখ্যা, নন টার্মিনেটিং নন ডেকারিং ইরেশনাল নাম্বার। পায়ের মান দেখো 3.141592, দেখো পায়ের মান কিভাবে আসছে। ঠিক আছে, আমরা 3.14 অবধি যাব, কারণ এটাকে তুমি যদি আসন্ন মানে নিয়ে যাও তারপরে দেখো 141 হয়েছে। এই জন্য আমরা আমাদের ক্যালকুলেশন বা হিসাবের সুবিধার জন্য দশমের পর 2 ঘর নিয়ে থাকি, 3.14। এবার প্রশ্নে কি করব, 22-এর 7 বসাবো না 3.14 বসাবো, সেটা প্রশ্নে দেওয়া থাকবে। কিছু না বলা থাকলে আমরা পাই সমান 22-এর 7 বসিয়ে নেব। দেখো পায়ের মানটা দেখো, পাইকে আমরা রেখেছি, পায়ের মানটা দেখো কত বড়, অনির্ণয়, এটা কখনোই শেষ হবে না এবং একই মানের পুনরাবৃত্তিও হবে না। ঠিক আছে, যে 24 আবার কিছুক্ষণ পরে 24 এরমভাবে আসবো, সেটা আসবে না। হচ্ছে অনাবৃত্ত, নন ডেকারিং, শেষ হবে না, অসীম। ঠিক আছে, নন টার্মিনেটিং। এবার পায়ের মানটা দেখে নাও, দরকার হলে ছবিও তোমরা তুলে রাখতে পারো। তাহলে আমরা পাই বুঝলাম, পাই হচ্ছে যে পরিধি এবং ব্যাসের যে অনুপাত, তাকে পাই দিয়ে চিহ্নিত করব, সেটি একটি অম্লত সংখ্যা, সেটার কাছাকাছি মান হচ্ছে 22-এর 7, সেজন্য আমরা 22-এর 7 বা 3.14 দিয়ে চিহ্নিত করেছি। তাহলে আমরা পরিধি বুঝলাম। এবার দেখে নাও, আমরা যেটা আলোচনা করছিলাম, যে আমরা এই ছবিটা একটুখানি আরেকবার আঁকি, দেখে নাও এরম ভাবে আছে। ঠিক আছে, এটা হচ্ছে তার কেন্দ্র, কেন্দ্রটাও দিলাম। এই কোণটা হচ্ছে ধরো 165 ডিগ্রি, আর ব্যাসার্ধ হচ্ছে 17 সেন্টিমিটার। আমি এই দৈর্ঘ্যটা আঁকতে চাইছি। এটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তচাপ, ইংরেজিতে কি বলে, আর্ক, ARC, বাংলা হচ্ছে বৃত্তচাপ। আমি এই দৈর্ঘ্যটা চাই, তাই তো অসুবিধা হয়ে গেল, আমি তো পুরো বৃত্ত জানি। আর যখন আমরা বৃত্তের পরিধি পড়েছি, ঠিক আছে, তখন তো কোনো কোণের কথা আলোচনা হয়নি, কেন বৃত্তের পরিধি যদি বলি তাহলে পুরো কোণটা তো 360 ডিগ্রি হবে। তো ব্যাসার্ধ ঠিক আছে, এটাকে আর দিয়ে চিহ্নিত করেছি, 2πr জানি, কিন্তু যখন বৃত্তচাপ হয়ে যাবে, বৃত্তের একটা অংশ হবে, তার তো মান নির্ণয় করিনি। দেখো যদি পুরোটা থাকতো তাহলে সেটা 2πr হতো। ঠিক আছে, যদি পুরোটা থাকতো 2πr হতো, হলো। এবার কতর জন্য, পুরোটা কতর জন্য, আমরা যদি একটা বৃত্ত আঁকতাম, পুরোটা কতর জন্য, 360 ডিগ্রির জন্য, কিন্তু এখানে 60 ডিগ্রি নেই, কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে 165। তাহলে সূত্রটা হচ্ছে θ/360 ডিগ্রি, θ/360 ডিগ্রি, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির জন্য 2πr, তাহলে থিটার জন্য কত, থিটা কি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে, এখানে কত হয়েছে 165 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র কি, 2πr হচ্ছে পরিধি,
থিটা ইন্টু 360 ডিগ্রি। থিটা কত? কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে কোনো বৃত্তচাপ, আর কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই আর এর জায়গায় ইউনিট যা হবে বসিয়ে দেবো। আমরা এখানে শুধু ইউনিট লিখব, অর্থাৎ বাংলা একক লিখব। এখানে লিখব 2 পাই আর থিটার জায়গায় কত 165 ডিগ্রি আর 360 ডিগ্রি। এবার যদি এটা সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটারে আমরা এটা শেষ করে দেবো। এবার আমাদের গণিতের হিসাব, ঠিক আছে। আর মনে রাখবে এই ডিগ্রি ডিগ্রি কিন্তু কখনো কাটা যাবে না। আমরা 5 ডিগ্রি দিয়ে যদি উপর নিচ ভাগ করি তাহলে দেখে নাও 5 ডিগ্রি দিয়ে ভাগ করছি তাহলে শুধু 72 হবে। এবার এটা 33 হবে, হলো। বাকি হিসাবটা তোমাদের কাজ। এটাকে কিভাবে লিখবো? প্রশ্ন হচ্ছে দশমিকে যদি এটা ভাগ করে না মেলে তাহলে কি আমরা দশমিকে লিখবো না মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব? তোমরা যেটা তোমাদের সুবিধা, তবে আমার পরামর্শ হচ্ছে তোমরা মিশ্র ভগ্নাংশে লেখো, দশমিকে লেখার প্রয়োজন নেই। এত সেন্টিমিটার। আর কখনো একটা জিনিস মনে রাখবে, যদি উপরে 10 ডিগ্রি থাকে নিচে যদি 20 ডিগ্রি থাকে কোনো অবস্থায় কিন্তু ডিগ্রি ডিগ্রি কাটবে না, কারণ একক একক কাটা যায় না। তুমি পুরো 20 ডিগ্রিকেই 10 ডিগ্রি দিয়ে উপর নিচ ভাগ করে 1/2 পাচ্ছ, মনে থাকবে, হলো। তাহলে এটা আমরা বুঝলাম যে কি করে বৃত্তচাপের দৈর্ঘ্য বার করা যায়। ফর্মুলা কি? 2πr ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। থিটাটা কি? সেই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে, ঠিক আছে, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। হয়ে গেল, এটা আমরা বুঝে গেলাম। এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। একটি চাকার ব্যাস 88 সেন্টিমিটার, ঠিক আছে, 8712 মিটার সে যেতে চায়। দেখো আমরা তো পরিমিতি পড়ছি, পরিমিতিতে একক সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। অর্থাৎ কি, একটা সেন্টিমিটারে আছে, একটা তোমার মিটারে আছে। এবার সেন্টিমিটার মিটারে বা মিটার সেন্টিমিটারে নিয়ে যাব। আমরা ইচ্ছা করলে দুটোকেই ডেসিমিটারে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে পারি, মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে পারি, দুটোকেই ডেসিমিটারে নিয়ে যেতে পারি। কিন্তু সেন্টিমিটার থেকে ডেসিমিটার বা মিটারে যে পরিবর্তন করা সেটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। তোমরা 5-6-এ এটা শিখে এসেছো, আমরা এখানে আরেকবার আলোচনা করব। ও যেতে যায় 8712 মিটার, তাহলে ওকে কতবার ঘুরতে হবে? ঘূর্ণন বলতে কিন্তু পূর্ণ ঘূর্ণন বোঝাবে, সেটা পূর্ণ কথাটা নাও থাকতে পারে। ঘূর্ণন মানে সেটা কমপ্লিট ঘুরছে। আমরা কি জানি যে চাকা একবার ঘুরলে, একবার ঘূর্ণনে নিজের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা কি করব? মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। ব্যাস আছে, আমরা বলেছি ব্যাস থাকলে সরাসরি পরিধি বার করা যায়, ব্যাসার্ধ বার করার কোনো প্রয়োজন নেই। ফর্মুলা কি? পাই ডি। ডি কি? ডায়ামিটার অফ দ্য সার্কেল। এখানে পায়ের কোনো মান দেওয়া নেই, তাহলে পাইকে আমরা 22/7 ধরে নেব। তাহলে আমরা পরিধি বার করব। আমরা পরিধি লিখব, এখানে আমরা সি দিয়েই লিখছি, ঠিক আছে। তোমরা লিখবে চাকার পরিধি। চাকার পরিধি কি হবে? পাই ডি। ফর্মুলা লিখলাম পাই ডি, আমরা এখানে একক লিখলাম, ইংরেজিতে লিখবো ইউনিট। পাই কত? কিছু দেওয়া নেই, মানে 22/7 ধরবো। আর ডি এর মান কত? 88 ধরবো, ঠিক আছে। এবার আমরা কিন্তু সেন্টিমিটার লিখতে হবে, ঠিক আছে। এইবার আমরা ঘূর্ণনের সূত্র কি? যে ঘূর্ণন সংখ্যার সূত্র কি? দূরত্ব বাই পরিধি, মনে থাকবে, দূরত্ব বাই পরিধি। তাহলে ঘূর্ণনের সূত্র দেখে নাও। ঘূর্ণনের সূত্র হচ্ছে দূরত্বকে পরিধি দিয়ে ভাগ করতে হবে, দূরত্ব বাই পরিধি, ঠিক আছে। দূরত্ব মিটারে আছে, আমরা পরিধি সেন্টিমিটারে বার করেছি, তাহলে দূরত্বটাকেও আমরা কি করব? সেন্টিমিটারে নিয়ে যাব। 8712, কটা শূন্য বসাবো? দুটো শূন্য বসাবো, ঠিক আছে। 100 সেন্টিমিটার হলো। সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। সেন্টিমিটারকে আমি 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার, ডেসিমিটারকে 10 দিয়ে গুণ করলে সেন্টিমিটার। তাহলে মিটার থেকে আমরা সেন্টিমিটার নিলাম। এর নিচে আমরা বসাবো তার পরিধি কত? 22/7 ইন্টু 88 এতবার, ঠিক আছে। এতবার সে পূর্ণ ঘূর্ণন
বা কমপ্লিট রেভলিউশন, এখানে শুধু ঘূর্ণন দেওয়া থাকলে তাই বুঝবে। তাহলে আমরা কি করব, এই চাকার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 16 নম্বর যে কোষে দেখি 16তে, তাদের দেখবে অনেকগুলো চাকার অঙ্ক আছে। কি করব, প্রথমে আমরা ব্যাস আছে বা ব্যাসার্ধ আছে, ডায়ামিটার আছে অথবা রেডিয়াস আছে, কিছু একটা আছে, সেটাকে আমরা পরিধিতে রূপান্তর করব। তোমরা লিখবে চাকার পরিধি, ফর্মুলা কি ডি থাকলে পাই ডি, আর থাকলে ব্যাসার্ধ থাকলে 2 পাই আর, করলাম, বার করেছি। এবার যদি দূরত্বটা আমরা দেবো কিলোমিটারে থাকতে পারে, মিটারে থাকতে পারে, সেটা পরিধি আমরা যে এককে বার করেছি আমরা সেই এককে বার করলাম, ঠিক আছে, তাকে আমরা পরিধি দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এটা অসুবিধা নেই। এবার এর যে ক্যালকুলেশন বা হিসাব, সেটা তো তোমাদের কাজ হবে। আমরা এর পরের অঙ্ক চলে যাই, দেখি তো কি আছে। একটি চাকার ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, তাহলে আর দেওয়া আছে, অসুবিধা নেই। 924 মিটার দিতে চাইও, তাহলে কতবার ঘুরবে? একই ধরনের অঙ্ক, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে কি ব্যাসার্ধ বা ব্যাস যাওয়া দায় দেওয়া থাক, সেটাকে পরিধিতে রূপান্তরিত করা, আর দেওয়া আছে তাহলে 2 পাই আর। এবার যে দূরত্ব আছে সেটা কোন এককে আছে, কোন ইউনিটে আছে, কিলোমিটারে আছে, মিটারে আছে, ডেসিমিটারে আছে না সেন্টিমিটারে আছে? এখানে মিটারে দেওয়া আছে, তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নিতে পারি, অথবা এই সেমিকে মিটারে রূপান্তরিত করতে পারি, যেটা তোমাদের পক্ষে সহজ হবে। আমার পরামর্শ হচ্ছে মিটারকে তুমি সেন্টিমিটারে দিয়ে যাও, এটা তোমার পক্ষে কিছুটা সুবিধা হবে হিসাব করতে। তাহলে আমরা লিখবো চাকার পরিধি, আমরা এখানে শুধু সি দিয়ে লিখছি, ফর্মুলা হচ্ছে 2 পাই আর, ফর্মুলাটা লিখলাম 2 পাই আর একক লিখলাম, ঠিক আছে। 2 বসালাম, পায়ের মান কত 22/7, আর কত 21, লিখলাম সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা 3 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, 21কে 7 দিয়ে ভাগ করে 3 পেলাম। তাহলে আমরা এটাকে লিখলাম 3 সেন্টিমিটার। এটাকে গুণ করার দরকার নেই, কারণ পরে আমরা ভাগ করতে সুবিধা হবে, বা যেটাকে আমরা বলি কাটাকাটি করতে সুবিধা হবে। এবার তুমি ঘুরবে কতবার, ঘূর্ণন সংখ্যা লিখলাম, ঘূর্ণন সংখ্যা, ঠিক আছে, ঘূর্ণন সংখ্যা লিখে দিলাম। ফর্মুলা কি দিলাম, দূরত্ব বাই পরিধি। দূরত্ব কিসে আছে, 924 আছে, কিন্তু মিটারে আছে, সঙ্গে সঙ্গে সেন্টিমিটারে নিয়ে গেলাম। আর নিচে আছে 22/3, এবার এতবার লিখে দিলাম, এতবার সে ঘুরবে। এবার কাটাকাটির কাজটা তো নিজেদের, তোমরা নিশ্চয়ই এটাকে করতে পারবে, ঠিক আছে। এবার কি 22কে 11 দিয়ে ভাগ করবে। এবার কোনো সংখ্যা 11 দিয়ে যাবে কিনা তার নিয়ম কি, ঠিক আছে, 3টে আছে, এই শূন্যগুলোকে আমরা ধরছি না, 1 আর 3, 9 আর 4, 13 হলো। আর যুগ্ম স্থানে আছে 2, অযুগ্ম স্থানে আছে 9 আর 4, সে শূন্যগুলো বাদ দিচ্ছি, 9 আর 4 যোগ করে 13, তার থেকে যে যুগ্ম স্থানে আছে তাকে বিয়োগ করতে হয়, 13 থেকে 2 বিয়োগ করলে 11, 11 দ্বারা বিভাজ্য, তাহলে এটি 11 দিয়ে ভাগ করলে মিলবে, ঠিক আছে। এইভাবে 4-এর সূত্র আছে, 2-এর সূত্র তোমরা তো নিশ্চয়ই জানো, সে সংখ্যাটি যদি যুগ্ম হয় তাহলে হলো। 3-এর কি, এই 9-এর যা নিয়ম 3-এর একই নিয়ম, তাহলে বাকিটা তোমরা করতে পারবে। তাহলে আমাদের মূল যে কথা, এই ধরনের অঙ্ক করতে গেলে, অর্থাৎ ঘূর্ণন সংখ্যা বার করতে দেওয়া থাকতে পারে এই সংক্রান্ত, চাকার সংক্রান্ত অঙ্কতে, প্রথমে আমরা চাকার যে এককে আছে সে অনুযায়ী আমরা পরিধি বার করে নিলাম। এবার দূরত্ব দেখলাম, পরিধি যে এককে আছে সেই এককে দূরত্ব আছে, যদি থাকে তাহলে দূরত্বকে পরিধি দিয়ে ভাগ করলাম, এতবার হবে। এবার দূরত্ব সেই এককে নেই, তাহলে সেই এককে রূপান্তরিত করে নিলাম, করে পরিধি দিয়ে ভাগ করলাম। এটা কিন্তু একক যে পরিবর্তন, সেটা কিন্তু পরিমিতিতে অতি অবশ্য কিন্তু ভালো করে করতে হবে। আমরা এবার পরের অঙ্ক তো গিয়ে দেখি তো কি আছে, দেখি। যদি একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হয়, আবার চাকার অঙ্ক, তাহলে পরিধি বার করব, আর দেওয়া আছে, তাহলে সে 132 কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিবেগে যেতে চায়, তাতে প্রতি মিনিটে কতবার আবর্তিত হবে। তাহলে আমাকে সবার আগে জানতে হবে প্রতি মিনিটে সে কতখানি যায়। যদি 1 ঘন্টায় যায় 132 কিলোমিটার, তাহলে প্রতি মিনিটে কতবার যায় সেটা আমরা নির্ণয় করব, করে তাকে পরিধি দিয়ে ভাগ করে দেবো, বোঝা গেল। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে
ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা পরিধি নির্ণয় করব। আমরা সি দিয়ে লিখি, তোমরা লিখবো কিন্তু চাকার পরিধি 2πr। সূত্রটা লিখে করতে পারি, সূত্রটা লিখে করাই ভালো। দেখো এখানে আমরা সূত্র লিখছি না, চাকার ব্যাসার্ধ 2 কিছু দেওয়া মানে 22/7 14 সেন্টিমিটার করলাম, এতটা করলাম 2 22 2, এভাবে গুণ করেও রাখতে পারি, গুণ না করেও রাখতে পারি। হলো, এবার তোমার 132 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে গতিবেগ দেখে নাও, আমার কিন্তু দরকার প্রতি মিনিট, তাহলে 132 কিলো, এটা কিলোমিটার আছে, ঠিক আছে, সেন্টিমিটারে নিয়ে যাব। কিলোমিটারকে সেন্টিমিটার দিয়ে রূপান্তরিত করতে গেলে কটা 10 দিয়ে গুণ করতে হবে নিশ্চয় জানা আছে, ঠিক আছে। দেখো প্রথমে এটা আমি মিটার নিয়ে গেলাম, 1000 মিটারে 1 কিলোমিটার হলো, ধীরে ধীরে নিয়ে যাও। যদি একবারে মনেও না থাকে যে সেন্টিমিটার থেকে কিলোমিটার সরাসরি কটা 10 দিয়ে গুণ করতে হয়, দরকার নেই। প্রথমে কিলোমিটারকে মিটারে নিয়ে যাব, 1000 মিটারে 1 কিলোমিটার, মিটারে নিয়ে এসছি, এবার সেন্টিমিটার, দুটো শূন্য, তাহলে অসুবিধা নেই। এভাবে ধাপে ধাপে এগোতে হবে যদি আমরা একবারে না করতে পারি, ঠিক আছে। কিলোমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, ওকে, এটা মিনিটে যায়, কিন্তু এইটা তো ঘন্টা আছে, করতে হবে তো মিনিটে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এইটাই তোমার মিনিটে যাবে, এত আমরা লিখবো এত মিটার প্রতি মিনিট, মিটার প্রতি মিনিট। তাহলে 1 মিনিটে কত মিটার যায় বুঝে গেলাম। এই পুরোটা 132, এখানে 5 কাটা শূন্য আছে, 60 দিয়ে ভাগ। কেন 60 দিয়ে ভাগ? এটা ঘন্টা ছিল, এটাকে মিনিটে নিয়ে গেলাম, তাহলে প্রতি মিনিটে এই দূরত্বটা যায়, হলো। তাহলে কতবার ওকে ঘুরতে হবে? তাহলে কি করব আমরা, ঘূর্ণন সংখ্যা হবে এইটাকে আমরা, যেটা এটা এসছে, যেটাকে আমরা একটা বৃত্তকার অংশে রেখেছি, এই দূরত্বকে ভাগ করতে হবে এই যে পরিধি দিয়ে 2 22 2 দিয়ে, তাহলে আমরা সহজেই পেয়ে যাব ওকে কবার ঘুরতে হবে। আরেকবার আলোচনা করে দিই। প্রথমে তোমার ব্যাসার্ধ দেওয়া ছিল, সে অনুযায়ী আমরা সি অর্থাৎ চাকার পরিধি নির্ণয় করলাম, সেন্টিমিটারেই রাখলাম। 132 কিলোমিটার, তাহলে তো এটাকে সেন্টিমিটারে আনতে হবে, প্রথমে মিটারে আনলাম, তারপরে আরো দুটো চিহ্ন দিয়ে আমি, তাহলে ওকে এখানে আমরা মিটার ভুল লিখেছিলাম, এটাকে আমরা সেন্টিমিটার করে দিলাম, সেন্টিমিটার করে দিলাম। মিটারে 3টে শূন্য, আরো দুটো দিয়ে ওকে আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম। ঘন্টা ছিল, মিনিটে নিয়ে গেলাম, তাহলে এই যে অংশটা এটা হচ্ছে প্রতি মিনিটে যায়, যেটা যায় তাকে পরিধি দিয়ে ভাগ করলেই কতবার ঘুরবে প্রতি মিনিটে সেটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা, এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এটা অত্যন্ত মজার অঙ্ক। কি অঙ্ক আমরা একটু পড়ে নিই। 28 সেন্টিমিটার ব্যাস, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক, 14 সেন্টিমিটার। তাও আমরা বলতে পারছি না যে ব্যাসার্ধটা ব্যবহার করব কি না। অঙ্কটা পড়ি এবার। অঙ্কটা কিন্তু সবসময় নিয়ম হচ্ছে, তুমি যে কোনো সমস্যায় যাবে অঙ্কটি দুবার পড়বে, দুবার পড়লে তুমি একটা ধারণা পাবে যে অঙ্কটাকে সমাধান আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিভাবে পড়বো। অঙ্কটার সবার আগে উচিত আর কি, তুমি যখন সমাধান করতে চাও অঙ্কটাকে ভালো করে পড়া। দাও, একটা গোলাকার পিৎজা আছে, ছিল, তার 1/4 অংশ বাদ দিয়েছি, অর্থাৎ 1/4 আমরা খেয়ে ফেলেছি। এবার তো বাকি পিৎজাটা রয়ে গেছে, তার পরিসীমা বার করতে চাই। তাহলে ভিতরে যে অংশটা আছে, এই যে এরকম অংশটা, এটাকে বলে বৃত্তকলা, ঠিক আছে, ইংরেজি কি বলবো, সেক্টর অফ দ্য সার্কেল, বৃত্তকলা। বাকি পিৎজা যেটা, তার পরিসীমা কত পাই দেবো। এইবার দেখো ছবিটা ভালো করে দেখো, এইটা হচ্ছে সেই পিৎজাটা, এই যে এই অংশটা যেটা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, রেখাঙ্কিত অংশ, সেটাকে আমরা খেয়ে ফেলেছি। এই যে খাওয়া অংশটা আমরা আলাদা করে দেখালাম, ঠিক আছে। এবার বাকি পিৎজাটা দেখতে এরকম হয়ে গেছে, এবার এর পরিসীমা চাই। এখানে দেখো আমরা যে বৃত্ত চাপের যে দৈর্ঘ্য সেটা কিভাবে বার করেছি, তখন কিন্তু আমরা অ্যাঙ্গেল বার করেছি, এখানে অ্যাঙ্গেল দেওয়া নেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গেল কি বার করা যাবে? যাবে, সেটা অন্য প্রশ্ন। আমরা অ্যাঙ্গেল বার না করে দেখি। পুরোটা তোমরা জানো যে কোনো জিনিসের সমগ্র অংশকে আমরা 1 ধরি, ঠিক আছে, সমগ্র অংশ হচ্ছে 1, তাহলে 1/4 বাদ হয়ে গেছে, 1/4 আমরা খেয়ে ফেলেছি, তাহলে বাকি কতটা আছে? 1 - 1/4। এটা প্রথম বোঝা গেল।
যে প্রথমে ছিল সম্পূর্ণ অংশ সবসময় এক হয়, তার 1/4 খেয়ে ফেলেছি, যখনই অংশ হবে সম্পূর্ণ 1/4 খেয়ে ফেলেছি, তাহলে থাকলো কত 1 বিয়োগ 1/4। তাহলে আমরা কিভাবে লিখব, আমরা এই যে পিৎজাটা আছে সেটা সম্পূর্ণ ছিল 1, সমগ্র অংশ ছিল 1, আমরা লিখলাম সমগ্র অংশ 1, 1/4 আমরা খেয়ে ফেলেছি, তাহলে এইটা হচ্ছে অবশিষ্ট অংশ, এখানে আমরা অংশ লিখলাম। ঠিক আছে, পার্ট ইংরেজিতে লিখব, এটা হচ্ছে 3/4, 3/4 অংশ। তাহলে আমরা কিন্তু এই দিকটায় যাইনি, আমরা এখন যে বৃত্তটা ছিল পিৎজা তো গোলাকার হয়, আচ্ছা তার এই অংশটা বার করছি, ভালো করে দেখো এই অংশটা, এটা হচ্ছে পুরো পরিধির 3/4 অংশ। তাহলে পরিধি কত, ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে পরিধি তো আমরা বলেছি যে পাই ডি, ডি কখন যখন ব্যাস দেওয়া থাকবে, ডি হচ্ছে ডায়ামিটার, পাই ডি, পাই কত 22/7। আচ্ছা ডি কত, এটা হচ্ছে দেওয়া আছে 28, তাহলে এত সেন্টিমিটার, তাহলে 22 × 4 অর্থাৎ 88 সেন্টিমিটার হচ্ছে পরিধি। অর্থাৎ পুরো যখন পিৎজাটা সম্পূর্ণ ছিল আর কি, আমরা খেয়ে ফেলার আগে, তখন তার পরিধি ছিল 88 সেন্টিমিটার সার্কামফারেন্স। ওকে, এখন এর 3/4 আছে, তাহলে আমরা কি 3/4 করব, করে নিই, এই 3/4 করলাম, এ 88 সেন্টিমিটার হলো, তাহলে 2 88কে আমরা 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 3 2 যা 6, 3 2 যা 6, 66 সেন্টিমিটার হলো। 66 সেন্টিমিটার যেই হলো, তাহলে আমি বলে দিতে পারি এবার 66 সেন্টিমিটার এর পরিধি। পরিসীমা কথাটা কোথা থেকে আসলো, আমরা তো এতক্ষণ পরিধি বলে চলেছি, তাহলে পরিসীমা হঠাৎ ব্যবহার করলাম কেন, তাহলে বৃত্তের পরিসীমা কেন বলিনি। দেখো, তাহলে আমরা এবার এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এবার যাব এবং এই পিৎজাটি আবার আমরা আঁকলাম, তাহলে এরকম দেখতে হয়েছে, তাই না বলো, এরকম আমরা খেয়ে ফেলেছি, এরকম খেয়ে ফেলেছি, তাহলে এটা এই অংশটা হচ্ছে তোমার 66 সেন্টিমিটার, এইটা কি পরিধি হলো কার, এই যে 3/4 অংশ, কিন্তু এই জায়গাটা কোথায় যাবে, এই জায়গাটাও তো তোমার পরিসীমার মধ্যে ঢুকবে, এটা কত করে 14 সেন্টিমিটার করে, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা 14 সেন্টিমিটার, এইটাও 14 সেন্টিমিটার। এবার দেখো পরিধি আর পরিসীমা, ঠিক আছে, ইংরেজিতে সার্কামফারেন্স অ্যান্ড পেরিমিটার, এই কথাটা তো আলাদা ব্যবহার করছি কেন, যখন কোনো সরল রেখাংশ আসবে, ঠিক আছে, দেখো এখানে সরল রেখাংশ এসছে, ঠিক আছে, তখন আমরা পরিসীমা কথাটি ব্যবহার করব। হ্যাঁ, এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে, সেটা আমরা এর পরে আলোচনা করি। তাহলে যেটা অংশটা আছে পিৎজার, তার তাহলে পরিসীমা কি হবে, তাহলে এবার আর পরিধি বলছি না, কারণ কিছুটা অংশ পরিধি, তারপরে দুটো সরল রেখাংশ আছে ব্যাসার্ধ, তাহলে পরিসীমা কথাটাই ব্যবহার করছি। তাহলে মোট হবে 66 + 14 + 14, তাহলে এত সেন্টিমিটার হচ্ছে অবশিষ্ট যে পিৎজা আছে তার পরিসীমা হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পরিসীমা যখন ব্যবহার করব কথাটি, তখন কি বোঝাবে এবং কিভাবে বার করব। দেখো, আমি যদি বলি অর্ধবৃত্তের পরিধি, ঠিক আছে, অর্ধবৃত্তের পরিধি, তাহলে এই অংশটা হবে, ঠিক আছে। আমি যদি বলি অর্ধবৃত্তের পরিসীমা, তাহলে অবশ্যই ব্যাস আসবে, তাহলে পুরোটা যদি 2π হয়, তাহলে এটা πr হবে, তার সঙ্গে 2r যোগ হবে, ব্যাস যোগ হবে, ঠিক আছে। অর্ধবৃত্তাকার পার্ক, তার পরিসীমা, তাহলে অর্ধবৃত্ত প্লাস ব্যাস, আর অর্ধবৃত্তের পরিধি বললে πr। তাহলে আমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে এখন পেরেছি। এবার দেখো পরের যে অঙ্কটা, 5 নম্বর অঙ্ক, একটা বৃত্তাকার খেলার মাঠের চারপাশে একটি বৃত্তাকার পথ রয়েছে। এখানে খেলার মাঠটা আমরা কালো দিয়ে একটা বৃত্ত এঁকেছি, এটা হচ্ছে খেলার মাঠ। পথটা আমরা এই পথের যে বাইরের দিকটা সেটা লাল দিয়ে এঁকেছি, তাহলে বোঝা গেল এইটা হচ্ছে তোমার প্রস্থ আর কি, এটা হচ্ছে সেই পথের প্রস্থ বা পথটা কতটা চওড়া সেটাই বোঝায় পথের প্রস্থ কত। আচ্ছা, বাহ্যিক ও অভ্যন্তরীণ বৃত্তের পরিধির মধ্যে পার্থক্য হচ্ছে 144 সেন্টিমিটার। এখানে তো দুটো বৃত্ত আছে, এদের বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত, ইংরেজিতে কনসেন্ট্রিক সার্কেল। তাই তো দুটো বৃত্ত আছে, তাহলে আমরা ব্যাসার্ধ কি করে ধরবো,
আমরা ছোট বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে স্মল আর দিয়ে লিখবো, বড় বৃত্তের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর দিয়ে লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কেন্দ্র, সমকেন্দ্রিক বৃত্ত, ও দিয়ে চিহ্নিত করলাম। তাহলে আমরা কি লিখবো, কি পরীক্ষা খাতায় প্রথমে ছবি আঁকবো। ঠিক আছে, ছবিতে লিখবো, ধরি যে বহির্বৃত্তটি আছে এক্সটেরিয়র সার্কেলটি, তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর সেন্টিমিটার, এবং যে অভ্যন্তরীণ বৃত্তটি আছে ইনার সার্কেল, তার রেডিয়াস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর সেন্টিমিটার। প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে, পার্থক্য। তাহলে বাহ্যিকটা কত, 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর, এটাই দেওয়া আছে 144। ঠিক আছে, আমরা কি বার করব, পথের পরিধি এই জায়গাটা দেখো তো আর মাইনাস আর কিনা, এই জায়গাটা হচ্ছে আর মাইনাস আর। ঠিক আছে, বহির্বৃত্তের যে ব্যাসার্ধ তার থেকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি বাদ করলেই, বিয়োগ করলেই তোমার আর মাইনাস আর, অর্থাৎ পথের প্রস্থটি কত সেটা সহজে নির্ণয় হয়ে যাবে। এখানে আমরা কি করব, আর লিখলাম, 2 পাই কমন নিলাম, আর মাইনাস আর লিখলাম, এটা হচ্ছে 144। এবার আমরা আর মাইনাস আর নির্ণয় করতে চাই, এখানে 144 নিলাম, 2 নিলাম, পাই দিয়ে ভাগ, অর্থাৎ 22/7। দেখো, ঠিক আছে, এটা যখন আমরা সমাধান করছি তখন একক বিহীন করব। এবার আমরা আর মাইনাস আর এর মান নির্ণয় করে আলাদা করে উত্তরটি লিখে দেবো। এবার এইটা তো 22 দিয়ে ভাগ যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি করব, এই জন্য আনুমানিক প্রস্থ বলেছে, অর্থাৎ আমরা দশমিকের পরে আসন্ন মানে 2 ঘর নেব। বা ধরো এরকম হলো 13.5, এটা আনুমানিক বলছি, তাহলে আমরা লিখবো 14 সেন্টিমিটার। ধরো 13.2 হলো, তাহলে আমরা লিখবো 13 সেন্টিমিটার। আমরা জানি 5 থেকে যদি আসে দশমিকের পরে তখন আমরা পরবর্তী পূর্ণ সংখ্যায় চলে যাই, তাহলে এটা করতে কোনো অসুবিধা হলো না। একটি তার একটি বর্গাকার আকারে আছে। ঠিক আছে, এই যে বর্গাকার আকারে আছে, আমরা একটি বর্গাকার আকার এঁকে নিলাম। ঠিক আছে, যার পার্শ্বগুলি অর্থাৎ বাহুগুলি 66 সেন্টিমিটার পরিমাপের, তাহলে বাহুগুলো হচ্ছে 66 সেন্টিমিটার করে, বাহুগুলো হলো 66 সেন্টিমিটার। এবার এটাকে একটা বৃত্তে আমরা এঁকে নিলাম, হলো। এবার এটাকে একটা বৃত্ত এঁকে নিলাম, দেখি বৃত্ত কিভাবে আঁকবো। এবার এটাকে একটা বৃত্ত এঁকে নিলাম, এবার একটা জিনিস বোঝো, এই যে তারটা দিয়েই তো আমি বর্গক্ষেত্রটা বানিয়েছিলাম, এই তার দিয়েই তো আমি বর্গক্ষেত্র বানিয়েছি। ঠিক আছে, হলো, প্রথমে তার দিয়ে বর্গক্ষেত্র বানিয়েছি, তারপরে এই তারটাকে খুলেই বৃত্ত বানালাম, তারে তো আর দৈর্ঘ্য বাড়বে না, তাহলে বর্গক্ষেত্রের যেটা পরিসীমা হবে পেরিমিটার, সেটাই বৃত্তের পরিধি হবে। আবার একই তার দিয়ে বানাচ্ছি, প্রথমে বর্গাকার চিত্র বানিয়েছি, ওটাকে খুলে আমি একটা বৃত্ত বানিয়েছি, দুটোরই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, বর্গাকার চিত্রের এবং বৃত্তের পরিধি, এই দুটো সমান হবে। তাহলে এর যদি 66 হয় তাহলে এর পরিসীমা হবে 66 গুণ 4, এত সেন্টিমিটার হবে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ যদি আমি 8 সেন্টিমিটার ধরে নিই, ঠিক আছে, তাহলে 2 পাই আর ওটার পরিধি সার্কামফারেন্স, এই দুটো সমান হবে। তারপরে 2 পাই আর সমান, তখন আমরা একক বিহীন লিখব, 2 পাই আর সমান 66 × 4, এখানে পায়ের মান দেওয়া হয়নি, তাহলে পাইকে 22/7 ধরবো, এখানে আর এর মান বার করতে আর তোমার কোনো অসুবিধা হবে না। এখানে অল লিখবো বা লিখলাম, 66 × 4, নিচে হচ্ছে 2, 22/7, 22 × 7, আর তো কাটতে অসুবিধা হবে না। এই 22কে 66 আমি 2 কাটলাম, ঠিক আছে, এই 3কে দিয়ে কাটলাম, এবার 2 আর 4 2 দিয়ে কাটলাম, বাকিটা তোমার হিসাব। এবং উত্তরটি সবসময় আমরা আলাদা করে লিখে দেবো যে বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার। তাহলে এটাতে কি বুঝলাম আমরা, যে একই তার একবার বর্গাকার চিত্র বানিয়েছি, আরেকবার বৃত্ত বানিয়েছি, বর্গাকার চিত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি সমান হবে। আমরা পরের অঙ্কে চলে যাব।
যদি একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হয় তাহলে 132 কিলোমিটার ঘন্টা গতিবেগ বজায় রাখার জন্য চাকাটি প্রতি মিনিটে কতবার আবর্তিত হবে? এগুলো আমরা পূর্বে করেছি, আবার মনে করিয়ে দিই, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা চাকার পরিধি বার করব, সেন্টিমিটারে আছে 132 কিলোমিটার প্রতি ঘন্টা। তাকে আমরা কি করব, 132 তিনটে জিরো দিলে মিটারে আসবে, তারপরে আরও দুটো জিরো দিয়ে গুণ করব, অর্থাৎ 100 দিয়ে গুণ করব, দুটো জিরো বলতে 100, তখন সেটা সেন্টিমিটারে আসবে। ঘন্টাকে ঘন্টার জায়গায় 60 লিখবো, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। এটা হচ্ছে দূরত্ব, তাকে যেতে হবে, সেই এই দূরত্বকে আমরা পরিধি দিয়ে ভাগ করে দেবো, তাহলে কতবার আবর্তিত হবে বা ঘুরবে বেরিয়ে যাবে, সহজে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা পরের অঙ্ক থেকে 28 সেন্টিমিটার ব্যাসের গোলাকার পিৎজা, এগুলোটা তোমরা আবার করবে এবং ছবি এঁকে, এগুলো আমরা আগে দেখিয়ে দিয়েছি। পিৎজা এঁকেছি, তার পুরোটা 1 ছিল, 1/4 বাদ দিয়েছি, 3/4, 2πr এর 3/4 বার করেছি। তারপরে যেহেতু পরিসীমা আছে তাহলে ওই ব্যাসার্ধ দুটো আমাদের যোগ করতে হবে, এটা ছবি সহ করবে। আচ্ছা, একটি বৃত্তাকার খেলা মাঠের চারপাশে বৃত্তাকার ব্যাস আছে, এই অঙ্কটা আমরা করেছি। দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু ছবি এঁকে করবে, দুটি সমকেন্দ্রিক বৃত্ত আঁকবে এবং সমকেন্দ্রিক বৃত্ত এঁকে 2π ক্যাপিটাল আর কি বাইরের বৃত্তের ব্যাসার্ধ, 2π স্মল আর কি ভেতরের বৃত্তের, যার ক্ষুদ্রতর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর সমান 144। সেখান থেকে পথের প্রস্থ হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। দেখো পরবর্তী অঙ্কটি, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ আছে 0.35 মিটার বা 0.35 মিটার, 1 মিনিটের চাকাটি 450 বার ঘুরছে, পূর্ণ আবর্তন হচ্ছে, ঘুরছে মানে পূর্ণ ঘূর্ণন হয়। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ভালো করে শিখবো। আমরা বলেছি প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস যাই দেওয়া থাকুক, সর্বপ্রথম কি বার করতে হবে? পরিধি। তাহলে সর্বপ্রথম আমরা পরিধি বার করছি, আমরা লিখব চাকার পরিধি, ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে কি হবে? 2πr, ব্যাস দেওয়া আছে πd। ওকে, তাহলে চাকার পরিধি সি দিয়ে লিখি আমি, তোমরা লিখবে ট্রেনের চাকার পরিধি বা শুধু চাকার পরিধি 2πr, 2, এখানে কিছু দেওয়া নেই মানে 22/7ই হবে, এটা হচ্ছে 0.35 একক হবে মিটার। আচ্ছা, আমাদের অনেকের ক্ষেত্রে দশমিককে ভাগ করতে অসুবিধা হয়, সহজ নিয়মে দেখে নিচ্ছি। আমরা 35কে 7 দিয়ে কাটছি, 5 হবে, 5 7 35। এবার দশমিকের পর এখানে কটা ঘর আছে? 0.35, অর্থাৎ দশমিকের পর দুটো ঘর আছে, তাহলে এখানেও দশমিকের পর দুটো ঘর হবে 0.05, ঠিক আছে, 0.05 মনে থাকবে। এবার তোমরা বলতে পারো উপরেও দশমিক, লবেও দশমিক, হরেও দশমিক, তখন তোমাদের পক্ষে সহজ হচ্ছে ওটাকে ভগ্নাংশে নিয়ে গিয়ে করা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা পরিধি বার করে ফেলি। 1 মিনিটের টাকাটি 450 বার ঘোরে, একবার ঘোরা মানে পরিধি, 450 বার ঘোরা মানে কি দেখে নি। তাহলে তোমার 2 × 22 × 0.05, এটা একবার ঘুরলে যাবে, তাহলে 450 বার ঘুরলে কতটা যাবে? এটা কত সময় যায়? দেখো মিনিটে, এটা মিনিটে যায়, ঠিক আছে। তাহলে ঘন্টায় কত যায়? 1 মিনিটে যা যাবে, ঘন্টায় কত যাবে? তাকে 60 দিয়ে গুণ করব, 1 ঘন্টা 60 মিনিট, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 1 ঘন্টায় যায়, ঠিক আছে, 1 ঘন্টায় এটা যায়। এবার আমরা এটাকে কিলোমিটারে নিয়ে যাব, আসে কিছে মিটারে, কিলোমিটারে নিয়ে যাব। কিলোমিটারে নিয়ে গেলে তাকে সব সময় 1000 দিয়ে ডিভাইড করতে হবে। মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, 1000 দিয়ে ভাগ, এটাই হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। এইভাবে লিখতে পারি, এভাবেও লেখা যায় কিলোমিটার প্রতি ঘন্টা, অথবা তুমি কিমি প্রতি ঘন্টা লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, তোমার যেভাবে খুশি, ঠিক আছে। আমরা ফিজিক্সে সাধারণত ইউনিটগুলো এইভাবেও লিখে থাকি, তোমার যেটা খুশি। এবার এটাকে সরল করার দায়িত্ব তো তোমার আছে। 1000, দুটো শূন্য তো এমনি কেটে যাচ্ছে, হলো। তাহলে আমরা প্রথমে কি করেছি? পরিধি বার করেছি, পরিধি একবার ঘুরলে যায়, তাকে বলেছে মিনিটে 450 বার ঘোরে, 450 দিয়ে গুণ করেছি, তাহলে 1 মিনিট হলো, 60 দিয়ে গুণ করেছি, তাহলে 1 ঘন্টা হলো, মিটারে আছে, কিলোমিটারে চেয়েছে,
1000 দিয়ে ভাগ করেছি, মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার আসবে, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে মিটার হবে, একদম পরিষ্কার। কিলোমিটার পাওয়ার আওয়ার এভাবে লিখতে পারি যেভাবে খুশি। এই হিসাবটা করে তাহলে বাকিটা আমরা এবার সহজেই করতে পারবো। তাহলে আমরা কি শিখলাম এতে, যে পরিধি কাকে বলে এবং বৃত্ত এবং পরিধির মধ্যে কি তফাৎ, পরিধির সূত্র, বিভিন্ন চাকার অঙ্ক, গতিবেগের অঙ্ক, ঘূর্ণনের অঙ্ক। এবার তোমাদের যে কোষে দেখি 16 আছে সেটি সম্পূর্ণ তার যে এমসিকিউ আছে, এসিকিউ আছে, ওটা 2 নম্বরের প্রশ্নগুলো, সেগুলো সব করবে এবং উদাহরণগুলো কিন্তু ভালো করে দেখবে। এর পরবর্তী অধ্যায়ে আমরা 18 নম্বর যে অধ্যায় আছে, ঠিক আছে, অর্থাৎ পার্ট 2তে যখন আমরা আবার আসবো, তখন আমরা বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সব পড়ব।